বাংলাদেশে এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে, যে দৃষ্টান্ত ইসলামপন্থীদের জন্য বিরাট খুশির সংবাদ, বিশেষ করে জামাত, শিবির, হেফাজত, চরমনাই বা হুজুর, আলেম, ওলামা তাদের জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ স্বাধীন হয়েছে মূলত ইসলামপন্থীদের একটা বিরূপ পরিবেশে ফেলে। যে কারণেই হোক না কেন, হুজুরদের ভুল আন্ডারস্ট্যান্ডিং এর কারণে হোক, ইসলামপন্থীদের ভুল ক্যালকুলেশনের কারণে হোক, আর ষড়যন্ত্রের কারণে হোক, যেভাবেই হোক না কেন, বাংলাদেশের মূল ধারায় আলেম ওলামারা ছিল না। বাংলাদেশ স্বাধীন হয়েছে আলেম ওলামাদের প্রতিপক্ষ বানিয়ে। কারণ 1971 সালের এক মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর এদেশের প্রায় সমস্ত আলেম ওলামারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। সরসিনা থেকে শুরু করে ফুলতলি যত দরবার আছে, বাংলাদেশের সমস্ত হুজুররা, জামাত ইসলামী, চরমনাই, আজকে হেফাজতের আহমদ চৌধুরীরা সবাই স্বাধীনতা বিরোধী ছিল। এটা হচ্ছে সত্য কথা। তবে একটা দল ছিল, যদিও তার একদম ভেরি লিটল, তাদেরকে পার্সেন্টেজ করা সম্ভব না, হয়তো 10,000 একজন লোক তাদের পাওয়া যাবে না। জমিয়তে উলামা ইসলাম, খেজুর গাছ পার্টি। এই দলটা বাংলাদেশের একমাত্র হুজুরদের দল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল। এছাড়া সমস্ত ওলামা ইকরাম, সমস্ত আলেম ওলামা, পীর দরবেশ সবাই পাকিস্তানের পক্ষে ছিল। যেহেতু হুজুরদের এই মিশন, পাকিস্তান রক্ষার মিশন ব্যর্থ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং হুজুররা সবাই ভারতের বিরুদ্ধে ছিল, আর ভারতের সহায়তায় স্বাধীন হয়েছে। এমনকি ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, ভারতের কাছেই পাকিস্তান আত্মসমর্পণ করেছে এবং বাংলাদেশ বেশ কিছুদিন ভারতই চালিয়েছে। বাংলাদেশের সংবিধানটাও ভারত লিখে দিয়েছে, যার ফলে সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকিয়ে দিয়েছে। মানে বাংলাদেশের অভ্যুদয়ের শুরু থেকে এই হুজুররা একটা শত্রু ভাবাপন্ন বলয়ে চলে গেছে। হুজুর মানে স্বাধীনতা বিরোধী, এবং এটা রিয়ালিটি, সত্য কথা। হুজুর মানেই স্বাধীনতা বিরোধী ছিল। তবে হুজুর মানেই স্বাধীনতা বিরোধী ছিল এটা সত্য। হুজুর মানে অপরাধ করেছে রাজাকার, এটা ঠিক না। রাজাকার হিন্দুরাও ছিল, রাজাকার দাড়ি কাটারাই বেশি ছিল, রাজাকাররা টুপি এরকম মাথায় দিয়ে করতো। তবে হুজুররা যেটা স্বাধীনতা বিরোধী ছিল, তারা পাকিস্তানের অখণ্ডতা চেয়েছেন, এটা সত্য। তবে তারা অনেক জায়গায় অপরাধ, খুন, ধর্ষণ এগুলো নিবৃত্ত করেছেন। বরং অনেক হুজুর আছে, তিনি পাকিস্তানপন্থী ছিলেন, কিন্তু তার এলাকায় পাকিস্তানি মিলিটারি ঢুকে নাই তার সম্মানে, এবং কোনো ম্যাসাকার বা কোনো অন্যায় কিছু করতে পারেন। তার ওই এলাকার মানুষ নিরাপদ ছিল। কেন? যে এটা তো অমুক পীর সাহেবের এলাকা, এটা তো কাশিমাবাদ পীর সাহেবের এলাকা। পীর সাহেব হুজুর তো আমাদের পাকিস্তানপন্থী, অতএব হুজুরের ওই এলাকা ধারে কাছে যাওয়া লাগবে না। এভাবে হুজুররা পাকিস্তানপন্থী থেকেও অনেকে পাকিস্তানি বাহিনীর অনেক বর্বরতাকে থামিয়ে দিয়েছে এবং অনেকে জীবন রক্ষা করেছে। খুব কম সংখ্যক আছে যারা অপরাধে সহায়তা করেছে, তবে এরা হুজুর না, নন হুজুর বেশি। শান্তি কমিটির লোক, রাজাকার বাহিনীর লোক, তারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ অনেক কিছুর সাথে জড়িত। এগুলো স্যাসরা টাইপের লোকজন বেশি করেছে, হোয়াটএভার। তো যেহেতু বাংলাদেশের বিগিনিং থেকে হুজুররা একটা প্রতিপক্ষ বা শত্রু ভাবাপন্ন বলয়ের মধ্যে ছিল, এবং বাংলাদেশের সংবিধানে হুজুরদেরকে ছোট করা হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ যোগ করে, এবং হুজুরদের সমস্ত দল, আউটফিট কার্যত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিষিদ্ধ ছিল, এবং অনেক হুজুরকে হত্যা করা হয়েছে, মুক্তিযোদ্ধারা হত্যা করেছে, অনেক পীরের দরবারে হামলা করেছে, যেহেতু তারা পাকিস্তানের পক্ষে ছিল। সেই ধারা চলতে থেকেছে, যার ফলে হুজুরা অলওয়েজ সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল। আচ্ছা, এই যে দেখেন, আমি যে আলোচনা করছি, আমি ইসলামপন্থীদের পক্ষে কথা বলি, আমি নিজেও হুজুর, কিন্তু যখন এই হুজুররা কথাটা বলি, একটু কেমন যেন তাদেরকে ছোট করা হয় না? মানে বাংলাদেশের রাজনীতিতে, গ্রামে গঞ্জে, চায়ের দোকানে, যেখানে যান, হুজুর জিনিসটা বললেই কেমন যেন একটু ছোট, একটু ভিনগ্রহী, থার্ড ক্লাস একটা ভাব চলে আসে। বাংলাদেশে কোনো একটা এলিট সোসাইটিতে পাঞ্জাবি পাজামা পরা একজন আলেম মানে, আপনি কোনো একটা 5 স্টার হোটেলের পার্টিতে, কোনো একটা চেম্বার অফ কমার্সের কোনো একটা এলিট প্রোগ্রামে আপনি দেখবেন যে মানে হুজুর আলেম মানেই কেমন যেন একটু ছোট বা একটু কম গুরুত্বপূর্ণ। যদিও এখনকার কিছুটা পরিবর্তন হয়েছে, এখানে জামাত প্রধান বিরোধী দল, আজকে টুপিওয়ালারা এমপি, বড় বড় ব্যবসায়ী, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বাট আজ থেকে 10 বছর বা 5 বছর আগের হিসেব করেন, হুজুর মানে একটু কেমন যেন। এটা একদম বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকেই বিশেষ কারণে এই ঘটনাটা ঘটেছে, যার ফলে হুজুরদের উপর নির্যাতন বা তাদের উপর ডিসক্রিমিনেশন এগুলো তেমন সিরিয়াস কোনো বিষয় হতো না, এটা অনেকটা স্বাভাবিক বিষয় ছিল। এই ধারাবাহিকতাই হাসিনা 5 মে 2013 সালে ভয়াবহ, ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালিয়েছে আলেমদের উপর, মাদ্রাসা ছাত্রদের উপর, ঢালাও ভাবে একদম হুজুর জনগোষ্ঠীর উপর।
আলেম গোষ্ঠীর উপর তারা গণহত্যা চালিয়েছে, কিন্তু হাসিনার কিছুই হয়নি এবং হাসিনা এটাকে একদম স্বাভাবিক করেছে। যাদের উপর গণহত্যা চালিয়েছে তাদেরকে পাশে বসে বলেছে যে এখানে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই কথা যেন কেউ বলে না, কারণ কোনো হত্যাকাণ্ডের শিকার হয়নি। তাদেরকে সামনে বসিয়ে বলেছে যে রং মেখে অনেকে শুয়েছিল, কেউ আহত হয়নি, অথচ ইতিহাসের অন্যতম বড়তম গণহত্যা সংঘটিত হয়েছিল 2013 সালের 5 মে। কোনো সাংবাদিক সেটাকে গণহত্যা বলেনি, হত্যাকাণ্ড ঘটেছে সেটা লেখেনি, মানে হুজুরদের কোনো দিকের নেই। এবং হুজুররা যা ইচ্ছা তা বলতো। হেফাজতকে গালি দিতে পারলে আপনি হতেন এলিট, হেফাজতকে গালি না দিলে, ইসলামী দলের মধ্যেও আপনি হেফাজতকে গালি না দিলে আপনি স্মার্ট না। আপনি জামাত বললেও স্মার্ট হয়, কিন্তু হেফাজতকে একটু গালি দিতে হবে, কারণ এরা যে ট্র্যাডিশনাল হুজুর। তা এই জায়গাটা একটা সমাধান হতে যাচ্ছে। এই জন্যই বলছি যে ইসলামপন্থীদের জন্য এটা একটা সুখবর। শাপলা চত্বরের সেই ট্রাজেডির যদি বিচার নিশ্চিত হয়, সব ধরনের বিচার নিশ্চিত হয়, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরা আবার মেইন স্ট্রিম এবং ফার্স্ট ক্লাস সিটিজেন ইকুয়াল টু অল, সেটা হতে যাচ্ছে। বিরোধী দল সেই বিচার করাতে সরকারকে বাধ্য করছে। জাতীয় জাদুঘর একটা এলিট এবং একটা শাহবাগী জায়গা, সেখানে আহমদ শফীর 13 দফা সম্মিলিত চিঠি, এটা একটু নারী অধিকারের বিরুদ্ধে যায়, এটা প্রদর্শন করতে পারবেন না, এটা এইসব চুদুর বুদুর এই বাংলাদেশে চলবে না। বাধ্য হবে নাকে খত দিয়ে আহমদ শফীর 13 দফার চিঠি জাতীয় জাদুঘরে প্রদর্শন করতে, এবং বাধ্য হয়েছে। হুজুররা আঙ্গুল বাঁকা করলে এটা হয়। দিস ইজ নতুন বাংলাদেশ। এমনকি পরিস্থিতি এমন দিকে গেছে, যে কারণে আমি বলছি যে একটা নতুন বা বিরল দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে বাংলাদেশে। শাপলা চত্বরে নিহতের তথ্য গোপন বিচারের মুখোমুখি মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ বেশ কয়েকজন সাংবাদিক। আপনি চিন্তা করেন, যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার তো হবেই, এবং তৎকালীন সময়ের যারা ছিল পুলিশের গুরুত্বপূর্ণ র্যাবের, তারা সবাই আইনের আওতায় আসছে, এবং কিভাবে কি গণহত্যা হয়েছে সবকিছু বের হয়ে আসছে। নির্দেশদাতাকে, যদি এটা বিএনপি সরকার এই বিচার করতে বাধ্য, কারণ এই শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছে তারাই তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, অতএব এখানে বিচার অটোমেটিক্যালি চলে আসবে। তো এই পরিস্থিতিতে দেখেন, গণহত্যার সাথে যারা জড়িত, যারা প্ল্যান করেছে তাদের তো বিচার হচ্ছে, যারা তথ্য গোপন করেছে তাদেরও বিচার হচ্ছে। এটাই হচ্ছে বিরল দৃষ্টান্ত। সাংবাদিকতা করতে যে দালালি করছেন, হত্যাকাণ্ডের শিকার হয়নি, আপনি গোপন করেছেন, আপনাকেও বিচারের মুখোমুখি হতে হবে। হুজুরদের সাথে, হুজুরদেরকে ছোট করে হুজুর হত্যা করেছে, কওমি হত্যা করেছে, তাতে কি হয়েছে? ওটা বাদ দাও, কোনো হত্যাকাণ্ড হয়নি, ওরা মানুষ না। না, আপনাকে জেল খাটতে হবে, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে, আপনার জীবন এখানে তামা হয়ে যাবে। এই বিরল দৃষ্টান্ত স্থাপন হচ্ছে। তথ্য গোপনের কারণে এই মোজাম্মেল বাবু, ফারজানার উপর মতো সাংবাদিকদের বিচার হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, বিচারের মুখোমুখি হচ্ছেন। এই যে বিরল দৃষ্টান্ত, এটা জামাত, শিবির, চরমোনাই, হেফাজত, ইসলামপন্থীদের ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে তৈরি করবে বাংলাদেশে।